প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে ৪৫ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? Mr. Anis admitted. আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী তানজিন মিথিলা। শুভ সকাল। শুভ সকাল। মিথিলা, কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেকদিন পর তোমাকে পেলাম। হ্যাঁ, মোটামুটি অনেকদিন পর। এখন একটা বিশ্বকাপ উৎসব মুখর একটা পরিবেশ চলছে এবং আমি জানি তুমি আর্জেন্টিনা সাপোর্টার, তো কেমন উপভোগ করছো এই সময়টা? ভীষণ ভালো লাগছে। আমার কাছে মনে হয় কি, আমরা যে কোনো ফেস্টিভ্যাল যেরকম করে একটু সেলিব্রেট করি, খেলার সময়টাতে মানে ছোট বড় সবার মধ্যে আসলে একটা অন্যরকম একটা উত্তেজনা কাজ করে। একটা জার্সি কিনা বা হচ্ছে কে ব্রাজিল করছে, কে আর্জেন্টিনা করছে, বা বিভিন্ন দল যে যেটাই সাপোর্ট করছে না কেন, সবার মধ্যে একটা লড়াই দেখা যায়, একটা মিষ্টি লড়াই দেখা যায়। সবার সাথে দেখা হলেই মানে স্পেশালি কাছের মানুষ যে এই তুমি কি করছো, ব্রাজিল না আর্জেন্টিনা। সো এই জিনিসটা খুব মজার। তোমার নিশ্চয়ই জার্সি কেনা হয়েছে? হ্যাঁ, আমি অনেক আগে কিনে ফেলছি। মানে এই যে জার্সি পরে কোথাও যাওয়া, এবং আমার কাছে মনে হয় যে অনেক সিঙ্গারদের আমি দেখি যে বিশ্বকাপের এই সময়টাতে অনেক সিঙ্গাররা খেলা নিয়ে অনেক রকম গান দিচ্ছে, নতুন গান সামনে নিয়ে আসছে। এই ব্যাপারটাও কিন্তু আমরা খুব এনজয় করছি। একদমই তাই, এটাও একটা ডিফারেন্ট, একটা স্পেশাল একটা বিষয়। তোমার আসলে নতুন গান কি কি আসলো এবারে, একেবারেই খুব সাম্প্রতিক সময় নতুন গান? আমার সাম্প্রতিক সময়ে বেশ কিছু গান এসছে। এর মধ্যে সবার লাস্ট যেটা এসছে, ঈদের তৃতীয় দিন একটা বঙ্গ থেকে একটা নাটকের একটা গান রিলিজ হয়েছে। সো এটাই একদম লাস্ট। এছাড়াও ঈদের আগে বা এই সমসাময়িক সময়ে আমার বেশ কিছু গান এসছে। তোমাকে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না। মানে সাধারণত যেটা হয় যে সিঙ্গাররা কিন্তু নতুন কি কি কাজ আসছে না আসছে সেগুলোর আপডেট তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দিয়ে থাকে, কিন্তু তুমি সেখানে খুব ইনঅ্যাক্টিভ। মানে এটার কারণটা কি? এটার অ্যাকচুয়ালি একটা, আমার মনে হয় একটা ব্যাড সাইড গুড সাইড দুইটাই আছে।
আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি একটু এরকম, এই জিনিসটা আমি অনেক মানে চাইলেও আমি অ্যাক্টিভ থাকতে পারি না। দেখা যায় কি আমি কিন্তু মানে ফোনই স্ক্রল করছি, হয় ফেসবুক চালাচ্ছি, হয় ইনস্টা, নালে কোনো রিলস দেখছি, আমি কিন্তু থাকছি, আমি অনলাইনেই থাকছি, বাট ওই ফেসবুকে আপডেট থাকা বা হচ্ছে ছবি দেওয়া এই জিনিসটা আমার মধ্যে খুবই কম। এটা অনেকেই আমাকে কমপ্লেন করে যে না এটা আমার করা উচিত, আমিও মনে করি যে না আমার এটা করা উচিত। আমি শুধু কাজের আপডেটগুলো হয়তো বা দেই যে একবার করে কাজ আসছে বা এই কাজটা এরকম তো তোমার হচ্ছে। শ্রোতা যারা রয়েছেন, তোমার যারা দর্শক, তারা একটু আপসেট হয় মনে হয়। আপসেট হয় না, তারা জানে আমি এরকম। ইনফ্যাক্ট আচ্ছা। তারা কিন্তু ঠিকই আমার গান ইউটিউব থেকে দেখে বা আমি যেটা আপডেট দিলাম সেটা হচ্ছে সেখান থেকে লিঙ্কে ঢুকে ইউটিউব থেকে আমাকে কিন্তু তারা ইনবক্সে জানায় যে আপু হ্যাঁ এই গানটা ভালো আচ্ছা। হয়েছে, এই গানটা। প্রকৃত শ্রোতা যারা তারা খুঁজেই নাই তোমাকে। একদম একদম তাই। আমি সেটাই আমার কাছে ভাল লাগে। সেটাই। তুমি বলছি একটা নাটকের গানে কাজ করা হচ্ছে যেটা বঙ্গ থেকে রিলিজ হচ্ছে, আমি একটু সেটা সম্পর্কে জানতে চাইবো, মানে কি ধরনের কাজ করলে, রোমান্টিক গান ছিল কিনা, কি টাইপের কাজ? এই গানটা একদমই একটা রোমান্টিক একটা গান ছিল। এই গানের উপর বেস করে হচ্ছে নাটকটা করা হয়েছে। নাটকটা দেখলেই দর্শকরা বুঝতে পারবে আসলে। আর গানটার নাম নাটকের হচ্ছে, নাম মনে আছে? হ্যাঁ নাটকের নাম এবং গানের নাম হচ্ছে প্রেমের বর্ণমালায়। আচ্ছা। সো এই গানটা গেয়েছে আমার সাথে আহসান জামিল আঁচল, আমি গেয়েছি, ও এটা লিখেছে, টিউন করেছে, আর গানটার মিউজিক করেছে জেডি। আর এটা সাদমান রনি ভাই পরিচালিত নাটক। সো আমি চাইবো যে সবাই যেন গানটা যেন শোনে। আচ্ছা, ম্যাক্সিমাম সঙ্গীত শিল্পীদের এই সময়টাতে দেখা যাচ্ছে যে নাটকের গানে কাজ করবার প্রতি আগ্রহ, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো এবং তোমার আসলে সচরাচর গাওয়া হয়ে থাকে কিনা নাটকের গান? আমার কাছে হচ্ছে গান গাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, নাটক হতে পারে, নিজের মৌলিক গান হতে পারে, মানে গান হলো কিনা সেটা হচ্ছে আমার কাছে ম্যাটার করে। সেটা সিনেমা হতে পারে, যে অনেকের একটা ব্যাপার আছে যে প্লেব্যাক হলেই ওইটা কাউন্ট হবে, বাট আমার কাছে এরকম না। আমার কাছে মনে হয় যে একটা মৌলিক গান যে কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে, যে কোনো মাধ্যম থেকে এটা প্রচার হতে পারে, সেটাই ইম্পর্টেন্ট যে গানটা আসলে কতটুকু সুন্দর বা আমার সাথে গানটা কতটুকু রিলেট হচ্ছে, আমার অডিয়েন্সরা আসলে আমাকে গানটা কিভাবে নিচ্ছে। আচ্ছা, আর তোমার ক্ষেত্রে কি হয় যে যখন তুমি গান লিখো সাথে সাথে কি টিউনটা করা হয়, নাকি সেটা রেখে দাও পরে টিউন করো, বা নাকি টিউনটাই আগে আসে? আমার মনে হয় যে আমার টিউনটাই মাথায় আগে আসে। আচ্ছা। ধরো একটা কিছু গুনগুন করছি, একটা আননোন একটা টিউন যেটা হচ্ছে কোনো কিছুর সাথে মিল নাই, আমার মনে হলো যে না এটা আমার মৌলিক টিউন হতে পারে। সো তখন আমি এইটা নোট করে ফেলি, কোন একটা কথা এটার সাথে বসাবার চেষ্টা করি। না কিভাবে করো? আমি খালি গলায় যখন, তখন আমার মোডের উপর ডিপেন্ড করে যে ভয়েস দিয়ে রাখো। একদম, তখন আমার মুডের উপর ডিপেন্ড করে যে এই মানে টিউনের সাথে কি কথা হলে ভাল লাগতে পারে। So, আমি কয়েকটা এরকম করে কথা নিয়ে হয়তো বা আমি মুখরাটা আসলে লিখে রাখলাম। আচ্ছা, কি ধরনের টিউন বেশি আসে? বিষাদের নাকি রোমান্টিক নাকি আনন্দের, কি ধরনের টিউন বেশি আসে তোমার? আমার কাছে মনে হয় রোমান্টিক অথবা স্যাড টিউনটাই আমার মাথায় বেশি আসে। যেহেতু আমি আধুনিক গান গাইতে ভালোবাসি, সো আমার কাছে মনে হয় যে একটু ওই ভার্সনগুলোই আমার মাথায় বেশি কাজ করে। কোনো একটি মজার ঘটনা বলো যেটা লিখতে গিয়ে মানে থাকে না কিছু মেমোরেবল ইনসিডেন্ট হয়, বা যেটা টিউন করতে গিয়ে কোনো মেমোরেবল ইনসিডেন্ট হয়েছে? এটা খুব মজার একটা ঘটনা। এটা আমি হচ্ছে আমার জিমে আমি স্টিম বাতে গিয়েছি। স্টিম বাতে গিয়ে আমি তখন তো ফোনটা আমরা সচরাচর তো নিয়ে যাই না, তো আমি হচ্ছে স্টিম বাতে বসে আছি, বসে আমি ওয়েট করছি। তো এরকম করে করে আমি হুটহাট করে আমার মাথায় একটা টিউন আসছে। এখন স্টিম বাত তো অন করা, এখন আমি হুট করে আমি কিভাবে সবাইকে ডাকবো, আমি জাস্ট মানে এরকম করে আমি ডাকছি আমার যে ট্রেনার ছিল, আপু আপু একটু, তো উনি তো অবাক হয়ে গেছে, মানে কোনো প্রবলেম হলো কিনা ভেতরে। বলে যে হ্যাঁ মিথিলা বলো কি, আমি বলছি আমার ফোনটা একটু দেওয়া যাবে, বলি কি হ্যাঁ শিওর। তো ফোনটা দিয়েছে আমার, দেওয়ার পরে আমি ওইটাতে রেকর্ড করেছি। তো উনি একটু অবাক হয়ে গেছে যে বুঝলাম না, হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ ফোন নিল হয়তো বা কাউকে কল দিবে বা ইম্পর্টেন্ট কিছু, কিন্তু আবার দেখি গান গাইছে। আচ্ছা উনি আমি যখন বের হলাম তখন হচ্ছে আমার লিটারেলি ওনাকে দেখে আমার লজ্জা লাগছে, কারণ উনি আমার দিকে মানে অবাক দৃষ্টিতে তাকায় আছে যে আমি কি করলাম এটা। তো আমি মানে সারা রাস্তা আমি হাসতে হাসতে আসলাম। আমার কাছে মনে হয় আপু যদি আমাদের আজকের এই প্রোগ্রাম দেখে থাকে তাহলে তার যে কনফিউশন ছিল সেটা দূর হয়ে যাবে। একদম তাই, একদম। আমি বলেছি আপুকে যে আপু ব্যাপারটা এরকম ছিল, আমার মাথায় একটা টিউন আসছে পরের দিন, কারণ উনি একটু অবাক হয়েছে আর কি, যে ফোন নিয়ে আমি আবার গান শুরু কেন করলাম।
আমরা একটা বিষয় থাকে কি, ধরো ছোটবেলা থেকে তুমি আসলে গানের মধ্যে আছো, তো গান ব্যাপারটাকে তোমার কাছে একেবারেই নতুন কোনো কিছু বলে মনে হয় না, তুমি সবসময় ইনটু দ্য মিউজিক থাকো, আমি যেটা ফিল একদম, করি তোমাকে একদম। দেখে। তো ছোটবেলার ওই মেমোরিজগুলো সবসময় কিন্তু রিকল করেই আমরা কোনো না কোনো একদম, ভাবে, হ্যাঁ। কোনো না কোনো একটা জায়গাতে আমরা নস্টালজিক হয়ে যায়। সেই কোন মেমোরিজগুলো এখন খুব বেশি তুমি রিকল করো? আমার কাছে ছোটবেলাটাই আসলে খুব সুন্দর একটা সময়। আমি আমি ছোটবেলার প্রত্যেকটা মোমেন্ট আসলে মিস করি। আমি যে আলাদা করে তোমাকে কিছু বলবো, আমার সেই স্কুলে যাওয়ার সময় আম্মুর যে তাড়াহুড়ো, খাবারের বাটি নিয়ে পিছনে দৌড়ানো, অথবা রাতে ঘুমানো যাওয়ার আগে যে দুধের গ্লাস নিয়ে দৌড়ানো, আমার কাছে প্রত্যেকটা মেমোরিজ আসলে অনেক বেশি গোল্ডেন এখনকার সময়ে। এবং আমি মাঝে মাঝে আমি কিন্তু খুব এক্সপ্রেসিভ না, মানে অনেক বেশি মুখে বলে আমি আসলে কোনো কিছু বোঝাতে পারি না। এটা আমি আজকে মানে কথায় কথায় তোমাকে বললাম। তা আমি মাঝে মাঝে, আমি জানি না, আমার আম্মু হয়তো বা এই প্রোগ্রামটা দেখবে, আমি মাঝে মাঝে আম্মু যখন অন্যদিকে তাকিয়ে থাকে বা কিছু খাচ্ছে, আমি আম্মুর দিকে তাকায় থাকি, আবার যখন তাকাই অন্য দিকে তাকাই, মানে যেন না বুঝে। আমি তাকিয়ে এটাই শুধু ফিল করার চেষ্টা করি যে আম্মুর তো এখন আগের থেকে বয়স হয়েছে, আমি সেই বয়সে ওনাকে দেখেছি, এখনও দেখছি। তো সেই বয়সটা উনি কতটুকু আসলে ডেডিকেটেড ছিলেন আমাদের প্রতি, স্পেশালি আমার প্রতি, ওই জিনিসটা আমি খুব বেশি ফিল করি। আসলেই বড় হবার সবচাইতে বাজে দিক এটাই, বাবা মাকে বুড়ো হতে দেখা। একদম একদম, এটা এটাই। ভালো লাগে না আমাদের। একদম তাই, একদম। তোমার ভাই বোনদের কথা একটু জানতে চাই। আমার বড় বোন থাকে দেশের বাইরে, জাপানে, ওর 2টা বেবি আছে, আরফান আর হচ্ছে আয়াত। ওরা দুজন ওখানেই থাকে, ওখানে স্কুলে পড়াশোনা করে। আর আমার ভাই, সে হচ্ছে একটা ইউনিভার্সিটি টিচার, তো ও ওখানেই থাকে। আমার আব্বু আম্মু থাকে ওর সাথে, সামটাইমস আমার সাথে আমার আব্বু আম্মু বেশি থাকে। সো ওরও 2টা বেবি আছে। আমার তোমার কখনো মনে হয়নি যে দেশের বাইরে চলে যায়, সেখানে সেটেল ডাউন করি লাইফটা? আমার কাছে এটা আসলে কেন জানি মনে হয় না, কজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে থেকে যেরকমভাবে লাইফটাকে আসলে এনজয় করতে পারছি, আমি বের হচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, সো আমার কাছে মনে হয় যে না, ওই অপশনটা আছে, ওইটা থাকুক। কারণ যেহেতু এটা কখনো ক্লোজ হবে না, ওই অপশনটা অলওয়েজ আমার জন্য ওপেন আছে। একদমই তাই। যে কোনো সময় চাইলেই তুমি চলে যেতে পারি। সো আমার কাছে মনে হয় যে না, আর একটু সময় থাকি। আমার বাংলাদেশ খুব প্রিয়। আমি দেশের বাইরে গেলে আমার মনে হয় যে আমি কখন আসবো দেশে, কারণ ঢাকাটাই আসলে আমার প্রিয়। ছোটবেলায় মনে হয় না যে কার মতন আমি আসলে গান গাইতে চাই, কেউ না কেউ তো একটা আইডলের জায়গাতে থাকে। একদম একদম। তোমার ক্ষেত্রে কে ছিল? আমি আমার জেনারেশনের অনেক গান শুনেছি। গান শোনার অভ্যাসটা আমার তৈরি হয়েছে, আমার বড় বোন প্রচুর গান শুনতেন। তখন আমার নানা ওকে দেশের বাইরে থেকে একটা ক্যাসেট এনে দিয়েছিল, তখন ফিতা ক্যাসেটের একটা চল ছিল। তো তখন ওইখানে ও প্রচুর গান শুনতো, ওর ফ্রি টাইমে ও গান শুনতো। তখন থেকেই আমি আমার কঠিন কঠিন গানগুলো, লতা মঙ্গেশকর ম্যাম, রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যামের বিভিন্ন গান আমি শুনতাম। তো ওখান থেকে আমার ভালো লাগাটা তৈরি হলো গানের প্রতি। তারপর যখন আমি শিখলাম একটা টাইমে, তখন আমি আসলে প্রচুর যেহেতু গান শুনতাম, আমার অনেক ফেভারিট সিঙ্গার ছিল, বাট আমার মনে হতো যে না, আমি সাবিনা ইয়াসমিন ম্যামের গানগুলো আমাকে বেশি টাচ করতো। আর ওপার বাংলা থেকে যদি বলি, লতা ম্যাম, আশাজি, এপার আবার শ্রেয়া ঘোষালও আছে। সো সব মিলিয়ে আমার ভালো লাগার একটা জায়গা, আমার মনে হয় সফট মেলোডিয়াস গানের প্রতি তোমার সেটাই বলছি, আগ্রহটা। সব মিলিয়ে আমার মনে হয় যে সফট মেলোডিয়াস জায়গাটা আমাকে বেশি টাচ করতো। একটা থাকে যে তোমার ভালো লাগা কাজ করছে, তারপর আমি সেখানে শেখা শুরু করলাম, তার মানে কি আমি আমার স্বপ্নের প্রথম পর্যায়টা অতিক্রম করলাম। তারপরে কিন্তু নিজেকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়, স্বপ্ন তৈরি হয়, এবং সেটা যখন বাস্তবতার মুখোমুখি আমরা হই, দেখি যে না, আসলে সব স্বপ্ন বা সব প্রত্যাশা আসলে নিজেকে নিয়ে যা দেখেছিলাম সেগুলো পূরণ হচ্ছে না, তখন অনেক হতাশা কাজ করে। এটা হয়, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়, কারণ আমরা যেই স্বপ্ন দেখি বা আমরা নিজেকে নিয়ে যেভাবে চিন্তা করি, তা তো সবসময় আমাদের সাথে হয় না। মানে এক্স্যাক্টলি আমরা যা চিন্তা করছি সেটা তো হয় না। অনেক ব্যাপার থাকে, পারিপার্শ্বিক অনেক সুবিধা অসুবিধা থাকে, সব মিলিয়ে। নিজেকে তুমি কিভাবে টাকাও? তখন আমি হচ্ছে খুব চুপ হয়ে যাই। আমি তখন একা থাকি। আমি এমনিতেও আমার কাছে মনে হয় যে আমি আমার একা টাইমটাকে আমি বেশি এনজয় করি।
তখনও আমি কাউকে প্রবলেম শেয়ার করতে আসলে পছন্দ করি না, তখন আমি নিজে নিজেই ওইটা খুবই ওভারকাম। ইন্ট্রোভার্ট তুমি একজন মানুষ। মোটামুটি আমার দুইটা সাইড আছে আসলে, মানে একটা হচ্ছে আমি খুব মিশুক, আমি সবার সাথে গল্প করতে মিশতে অনেক বেশি পছন্দ করি, আরেকটা হচ্ছে আমি আমার প্রবলেম কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। ওই দুইটা ব্যাপারই আমার মধ্যে আছে। হ্যাঁ, গান ছাড়া তুমি রান্না করতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ, চলো শেষের দিকে চলে গেছে, আরো একটি গান শোনাও আমাদের। ঠিক আছে। এইবার আমি যে গানটি গাইছি, এই গানটি আমার এই সাম্প্রতিক সময় রিলিজ হয়েছে। এই গানটি আমি গেয়েছি হচ্ছে আকাশ মাহমুদের সাথে। আচ্ছা, এইটার মিউজিক ভিডিওতে আমরা দুজন কাস্ট ছিলাম, তো ওই গানটা একটু এটা কি ধরনের? আকাশ মাহমুদ ভাই তো আমি দেখি ফোক প্যাটার্নের গান। হ্যাঁ, এটাই বলছিলাম আমি, এইটা একটু ডিফারেন্ট টাইপের একটা গান ছিল, ফোক আবার হচ্ছে তোমার একটু মডার্ন ফোক টাইপের একটু একটা গান। সো এই গানটাও খুব মজার, একটু ফিউশন আর কি। একদম। এই গানটা আমি আমার অডিয়েন্সকে বলবো যারা এখনো দেখেননি তারা দেখে ফেলুন আমার সোশ্যাল মিডিয়া। এবারে কি তুমি প্রথমবার এরকম ধরনের গান গাইলে নাকি? না, এই টাইপের গান আমার আরো ট্রাই করা হয়েছে, কিন্তু আকাশের সাথে এটা আমার প্রথমবারের মতো। তুমি খুব সম্প্রতি মালয়েশিয়া থেকে আসলে, একটা স্টেজ শো ছিল তোমার, সেখানে কি নিজের মৌলিক গানগুলো গাওয়া হয়েছে? আমার একটা মৌলিক গান শুধু গেয়েছি ওখানে। আমার অনেক আগে একটা গান রিলিজ হয়েছিল, এফ এ সুমন ভাই আর আমি গেয়েছিলাম মন রে। তো ওই মন রে শিরোনামের আমার একটা অ্যালবামই আছে, ওই গানটা আমার লেখা শুরু করা ছিল। তো ওখানকার কিছু অডিয়েন্স আমার ওই গানটা জানতেন, সো ওই গানটার রিকোয়েস্ট ছিল, দ্যাটস ওয়াই আমি। এটা দারুণ একটা অনুভূতি না? একদম তাই। অনেক অনেক ধন্যবাদ মিথিলা। আসলে তোমার সাথে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় এই আড্ডা জীবনে কখনো আর শেষ হবে না, চলতেই থাকবে, কিন্তু অনুষ্ঠানের সময় তো শেষ, সুতরাং শেষ করতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, সেজন্য। গানের যাত্রা অব্যাহত থাকুক, সুন্দর সুন্দর গানের সাথে থাকুক, কাজের সাথে থাকুক, এটাই প্রত্যাশা। একদমই তাই। তোমাকে অনেক ধন্যবাদ, আর স্পেশালি এনটিভিকে সবসময় ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণ @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।